যেহেতু খোলামেলা জায়গা, এখানে কিন্তু আসলে শীতের দিনে এইভাবে উন্মুক্তই থাকে। ঝড় হলে, বৃষ্টি হলে এগুলো কিন্তু এইভাবেই থাকে। শেড দেওয়া হয়েছে এটার কারণে যে ঝড়ের সময় সে যদি মনে করে এটা তার জন্য কমফোর্ট ফিল হচ্ছে না, সে কিন্তু তখন ওই শেডের নিচে এসে থাকতে পারবে। যে পানি এবং খাবার এটা একসাথে মিশিয়ে দিতে হয় না, এবং আমরা এই প্র্যাকটিসটাই চলছে। এবং আমাদের অ্যানিমেল কমফোর্ট এবং অ্যানিমেলের যে আরামের বিষয়টা, এটি নিশ্চিত করার জন্যই এই প্যাডকের বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভারে, যেটা সাভার ডেয়ারি খামার নামে পরিচিত। একটা কথা বলি, আমাদের প্রতিটা উপজেলাতে সরকার যে সিমেন্টটা দেয় কৃত্রিম প্রজননের মাধ্যমে, ওই সিমেন্টটা উৎপাদন করে যে জায়গাটা, আজকে আমরা সেই জায়গায়। এই খামার নিয়ে আমরা অনেকগুলো পর্ব সাজিয়েছি, কারণ একটা প্রতিবেদনে যদি আমি পুরো খামারটা দেখাই, সেটা দেখা 3 ঘন্টা হয়ে যাবে। সেটা কিন্তু আপনারা মোবাইলে যারা দেখেন তারাও দেখতে পারবেন না, কেউ দেখতে পারবেন না। তাই আমরা কেটে 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 ছোটো ছোটো করে আমরা খণ্ড খণ্ড করে আমরা প্রতিবেদনগুলো সাজিয়েছি। চলুন আজকের পর্বটা কী আছে আমরা সেটা দেখি। প্যাডকে গরু লাগলে কি উপকার, আর এই যে আপনারা দেখতে পাচ্ছি গরুতে যে খাবারটা খাচ্ছে শুকনা দানাদার, এইভাবে খাইলে কি গরুর কী সুবিধা একটু আমাদের? জি ধন্যবাদ। আসলে প্যাডক এটা দেখতে পারতেছেন যে এইখানে গরুগুলার গলায় কিন্তু কোনো দড়ি নাই, সে তার ইচ্ছা মতো। এবং এখানে দেখেন যে কয়েকটা জোনে ভাগ করা আছে। উপরে এখানে চাল দেওয়া আছে, মাঝখানে ফাঁকা জায়গা দেওয়া আছে, ওই পাশে দেখেন পানির জায়গাটা আলাদা করে দেওয়া আছে, এবং ওইখানে একটা গ্রুমিং ব্রাশ দেওয়া আছে। যে প্রত্যেকটা এখানে জায়গাগুলো আলাদা আলাদা করে দেওয়ার পিছনে, প্রত্যেকটার পিছনে যে সায়েন্স কাজ করে, যে খাবারগুলো এখানে দেওয়া হচ্ছে শুকনা। আপনারা কিন্তু জানেন যে এখন ডাক্তারও বলে যে মানুষকে খাওয়ার আগে আধা ঘন্টা আগে আপনি পানি খাবেন, খাওয়ার সময় পানি খাবেন না, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি পানি খাবেন। ঠিক সেই কারণে যে একসাথে দানাদার খাবার যদি পানির সাথে মিক্সড করে দেওয়া হয়, সেটা কিন্তু গরুর জন্য, ডাইজেশনের জন্য সেটা ভালো হবে না। যে জন্য দানা খাবারটাকে তাকে আলাদা করে খাওয়ানো হচ্ছে। পানির জন্য আলাদা জায়গা ম্যানজার আছে, সেখানে অ্যাড লিবিটাম, সে যখন তার প্রয়োজন সেই সময় গিয়ে সে কিন্তু পানি খেতে পারবে। এটা তার ইচ্ছাধীন একটা বিষয়। কোনো গরুর এখানে রোদের প্রয়োজন হয়েছে, সে তখন রোদে থাকতে পারবে, সে উন্মুক্ত জায়গার ভিতরে। কিন্তু কারো গরম লাগতেছে, সে তখন ছায়ার নিচে আসে শেডের নিচে থাকতে পারবে। এই যে বিজ্ঞানসম্মতভাবেই গরুগুলো কিন্তু প্যাডকে রাখা হয়। এখানে উঠতি বয়সের গরু যেগুলো 1 বছর বয়স থেকে প্রেগন্যান্ট হওয়ার আগ পর্যন্ত গরুগুলো আমরা এখানে রাখি। উন্মুক্ত ঘোরাঘুরি করতে পারে, তাদের হরমোনাল সিক্রেশন ভালো হয়, ফিজিওলজিক্যাল এক্সারসাইজ ভালো হয়, যার কারণে এটা দেখা যাচ্ছে 14 থেকে 18 মাস বয়সে গেলেই এই গরুগুলো হিটে চলে আসে। তার প্রপার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস হওয়ার কারণে এই গরুগুলা যথাসময়ে সায়েন্টিফিক ওয়েতে এগুলা হিটে আসে, এবং প্রেগন্যান্ট হয়ে গেলে, কনসিভ যখন করে ফেলে, তখন আমরা গরুগুলাকে প্যাডকে শিফট করে, শেডে শিফট করে ফেলি। তার আগ পর্যন্ত তারা এখানে খোলামেলাভাবেই এইভাবে তারা খেতে পারে এবং থাকতে পারে। জি, এইটা একটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু খোলামেলা জায়গা, এখানে কিন্তু আসলে শীতের দিনে এইভাবে উন্মুক্তই থাকে। ঝড় হলে, বৃষ্টি হলে এগুলো কিন্তু এইভাবেই থাকে। শেড দেওয়া হয়েছে এটার কারণে যে ঝড়ের সময় সে যদি মনে করে এটা তার জন্য কমফোর্ট ফিল হচ্ছে না, সে কিন্তু তখন ওই শেডের নিচে এসে থাকতে পারবে। আবার যখন অত্যন্ত কুয়াশার মতো যখন হবে শীতের সময়, সে কিন্তু এই যে দেখবেন যে ম্যানজারের পাশ দিয়ে একটু হাইট করে ওয়াল দেওয়া আছে, গরুগুলো কিন্তু তখন এখান দিয়ে এসে শুয়ে থাকতে পারে। আর এগুলো যেহেতু উঠতি বয়সের গরু, এদের কিন্তু বডি ইমিউন সিস্টেমটা নর্মাল কাউ যেগুলো আছে সেগুলোর চাইতে বেশি। তার কারণ যেহেতু বাচ্চা বয়স, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের বডির ইমিউন সিস্টেম, এগুলো সব কিছুর চাইতে ভালো। এই জন্যই এই গরুগুলাকে প্যাডকে উন্মুক্ত অবস্থায় রাখা হয়, যাতে যথাসময়ে গরুগুলা হিটে আসে। কিন্তু সবাই তো গরু লালন পালন করতে গেলে বদ্ধ শেড করে, আপনার উন্মুক্ত হচ্ছে বদ্ধ শেড, আর এটা কিন্তু পার্থক্য। হ্যাঁ, বদ্ধ শেডে দেখেন একটা গরু, এটা আসলে ইউরোপ আমেরিকায় আমরা যে ডেইরি ফার্মের কথা শুনি, সেটা কিন্তু শুনে থাকবেন যে গলায় দড়ি ছাড়া গরু পালন করা হয়। কিন্তু আমাদের দেশে আমরা আসলে এটা দেখে অভ্যস্ত না। আমাদের ছোট দেশ, মানুষ বেশি, এবং ফার্মিং করার জন্য আমরা অত বেশি জায়গা পাই না। কম জায়গার ভিতরে আমরা গরু পালতে চাই। এই জন্য কিন্তু অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট অনুযায়ী যে গরুটার থেকে আমি তার দুধ নিচ্ছি, তার মাংস পাচ্ছি, কিন্তু তার সাথে কিন্তু আমি যথাযথ আচরণ করছি না। তার যে ফ্রিডম, তার যে স্বাধীনতা, সেটা আমি খর্ব করতেছি তার গলায় রশি বা চেন লাগায়া। কিন্তু আসলে সঠিক পদ্ধতি হচ্ছে এইভাবে উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে
তার ইচ্ছা মতো যখন যেখানে বিচরণ করার প্রয়োজন সে মনে করবে সেখানে সে বিচরণ করবে। এবং এখানে দেখবেন সুন্দর একটা গ্রুমিং ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে। মানুষ যেরকম গা চুলকায়, কারো যদি ওই রকম গরুর শরীরে কোনো চুলকানি বা তার একটু ইচ্ছা হয়েছে এই জায়গায় একটু সে চুলকাবে, ওখানে অটোমেটিক সেন্সর লাগানো আছে। গরুটা গিয়ে যখন ওইটার সাথে একটু ধাক্কা দেবে, মেশিনটা তখন ঘোরা শুরু হয়ে যাবে। সে কিন্তু তার ইচ্ছাধীন এই কাজটা করতে পারছে। কিন্তু আবদ্ধ জায়গায় আমি যখন একটা গরু রাখতেছি, তাকে কিন্তু এই সুযোগ আমি দিতে পারবো না। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে এই যে শুকনা খাবারটা দেওয়া আর ভিজা খাবারটা দেওয়া, ভিজা খাবারটা দিলে কি কোনো ক্ষতি হয় কিনা, আর শুকনা খাবারটা দিলে কি না, এটা আমি শুরুতেই যেটা আপনাকে বললাম যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ডাক্তার কিন্তু এখন আপনাকে বলে যে ভাত খাওয়ার সময় আপনি পানি খাবেন না, খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাবেন, খাওয়া শেষ করার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি। এটাতে কি হবে, আপনার ডাইজেশনের জন্য এটা সুবিধা হবে। আপনার খাবারটা যখন স্টোমাকের ভিতরে যাবে, এটা তখন ওইখানে বায়োকেমিক্যাল প্রসেসে এটা যখন ডাইজেশন প্রক্রিয়া যখন চলে যাবে, আপনি পানি দিয়ে যদি সেটাকে ডাইলিউট করে ফেলেন, ওইখানে যে জারক রস এবং পাচক রস যেটা আসছে সেটার পরিমাণটা প্রপার হবে না, ইনডাইজেশন বেড়ে যাবে। জাস্ট ডাইজেশন প্রপার হওয়ার জন্যই কিন্তু এটা সায়েন্টিফিক ওয়েতে খাবারটাকে শুকনাভাবে খাওয়ানো হচ্ছে। আমরা যে শুকনা খাবার দিচ্ছি আলাদা এবং পানির জায়গায় আলাদা আছে, এরা স্বাধীন মতো এরা খাওয়া দাওয়া করছে। এটার খাবারটা পানি দিয়ে দিলে, খাবারের সাথে পানি যদি মিশাই দেওয়া হতো, তাহলে এই খাবারের মধ্যে যে আমরা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ভিটামিন অন্যান্য মিনারেল দেই, সেটি কিন্তু ডাইলিউট হয়ে ওই গরুতে কিন্তু সেটা সব করতে পারে না, কনজিউম করতে পারে না। সে কারণে দানা খাবারের সাথে যত সব মাইক্রো মিনারেল মাইক্রো এলিমেন্ট আমরা দেওয়া আছে, এটাই এই পাউডারের সাথে তারা কিন্তু করে নিচ্ছে, সাক করে নিচ্ছে। কিন্তু পানির সাথে মিশিয়ে দিলে দেখা গেল অবশিষ্ট অংশটা হয়ে ড্রেন আউট হয়ে চলে যায়। সেটা আমাদের ভিটামিনটা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ডাইজেশনের যে কথাটা বলছে সেটাও একটা বিষয়, যে পানি এবং খাবার এটা একসাথে মিশিয়ে দিতে হয় না। এবং আমরা এই প্র্যাকটিসটাই চলছে। এবং আমাদের অ্যানিমেল কমফোর্ট এবং অ্যানিমেলের যে আরামের বিষয়টা, এটি নিশ্চিত করার জন্যই এই প্যাডকের বিষয়। কারণ এখানে উন্মুক্ত স্থানে এদেরকে আমরা থাকার সুযোগ করে দিচ্ছি, যাতে এরা এক্সারসাইজও করে, এদের শরীরের ইমিউনিটি বাড়ে এবং প্রজনন ক্ষমতাও বৃদ্ধিতে সহায়তা হয়। দেখা যাচ্ছে যে একটা গরুকে, এইরকম উঠতি বয়সের একটা গরুকে যদি আমি শিকল দিয়ে বেঁধে রাখি, সে যে সময় প্রজননের জন্য উপযোগী হবে, তার চেয়ে এখানে থাকলে তার চেয়ে বেশি হচ্ছে এবং এদের পার্সেন্টেজ কনসেপশন রেটও বেশি থাকে। এই কারণে আমরা কিন্তু এই সিস্টেমে করতেছি। এবং এই খামারগুলোকে আরও আধুনিকায়ন করার জন্য আমরা, যেহেতু এটা অনেক পুরানো খামার, এটা স্টেপ বাই স্টেপ আমরা আরও মডিফাই করে অ্যানিমেল কমফোর্ট নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের এখানে অনেক খামারই এসে দেখে যে তারাও এই স্টাইলে খামার করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে। তাই আসলে আমরা তো পূর্বে যেরকম ছিলাম ওই কায়দায় এখন খামার হচ্ছে না। খামার এখন আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে এবং অনেক সফিস্টিকেটেড মেথড এখন আসছে। তো আমরা যেহেতু সরকারি পৃষ্ঠপোষকতা এই খামারটি, তো সেক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা তাৎক্ষণিকভাবে ওভারনাইট আমরা সব কিছু করতে পারি না, তারপর আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তো আমরা এইভাবে যদি ধারাবাহিকভাবে আমরা যদি সাপোর্ট পাই, আমরা এই উন্নয়নের যে অগ্রযাত্রায় আমরা শরিক হতে পারবো বা আমরা ভূমিকা রাখতে পারবো। আর যদি কেউ খামার করতে চান, আমাদের কাছে এখানে 3 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা আগেও ছিল, আমরাও নতুন করেও দিতে চাচ্ছি। করোনার জন্য মাঝে একটু অফ রাখছিলাম, কিন্তু এখনও আবার আমরা নতুন করে শুরু করব। কারণ হলো কিছু না জেনে খামার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্য শুনে বা দেখে করাচ্ছে। বাস্তবে যিনি খামার করবেন, তিনি যদি হাতে কলমে প্রশিক্ষণটা নিয়ে যান, তাহলে ওনার খামার করতে অনেক সহজ হবে। চমৎকার সুন্দর ঘাস। বন্ধুরা, আমরা সাভার ডেয়ারি খামারে আসছি, অনেকগুলো প্রতিবেদন ধারণ করেছি। সবকটা প্রতিবেদন তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই আমরা কেটে ছোট ছোট করে যেটা বোধগম্য হয় সাবজেক্ট ঠিক করে আমরা প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর সাভার ডেয়ারি খামারের এই যে
অফিসাররা যে কথাগুলো বলেছে এটা মহামূল্যবান বাণী মনে করে আপনাদের মাথায় রাখবেন। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আর কী কী দেখতে চান আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।